হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা এখন বাজে 5:30, আর মেয়েরা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ওরা বেরিয়েও পড়েছে। আর ওদিকে অটোও এসে গেছে। আমাদের বাড়ি থেকে আমার মেয়ের স্কুল বেশ অনেকটা দূর, তো যার কারণে ওকে একটা অটো বুক করে দেওয়া হয়েছে। রোজ ওতেই ওরা যাওয়া আসা করে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার যা ওদেরকে রাস্তা পর্যন্ত দিয়ে এলো। আর আমিও যেহেতু ঘুম থেকে উঠে গেছি, সেই কারণেই এখন বেডটাকে ক্লিন করে নিচ্ছি। তবে প্রত্যেক দিন মেয়ে চলে গেলে সাথে সাথে উঠে যাই না। কোনো দিন যদি ঘুম কম হয় রাত্রিরে, তো সেদিনকে বেশ কিছুক্ষণ শুয়ে থাকি। তবে গতকাল রাত্রিরে ঘুমটা খুবই ভালো হয়েছে, যার কারণে আজকে সকাল সকাল বেশ ফ্রেশ লাগছে। আর সেই কারণেই কাজ স্টার্ট করে দিয়েছি। আর তাছাড়া আজকে একটুখানি বাজারেও যাওয়ার আছে, কেন কি কয়েকটা জিনিস আমার ফুরিয়ে গেছে, যেগুলো নিয়ে আসবো। সাথে মাছ আর সবজি আনবো। তো প্রথমে যাব সুপার মার্কেটে। আমাদের বাড়ির কাছাকাছি একটা সুপার মার্কেট আছে, তো সেখানে গিয়ে কিছু জিনিস আছে গ্রসারি, সেগুলো নেব। আর তারপরতে বাজারে যাব। আর এই তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ওয়েদার মেঘলা মেঘলা হয়ে আছে। আর আগের দিন রাত থেকেই আমার হাজব্যান্ড এবং মেয়ে দুজনেই বায়না করেছে ডাব চিংড়ি খাবে। তো যাই হোক, সেটাই বানাবো আজকে। আর সেই সবই কিছু কেনার আছে। আর সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম আমি অফ ক্যামেরা করে নিয়েছি, যেমন ঘর ঝাড়ু, ঘর মোছা। তো সেই সমস্তগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরতে ভাবলাম যে হাজব্যান্ড আজকে বাড়ি রয়েছে, তো অনেক দিন ধরেই এসিটার একটুখানি প্রবলেম হচ্ছিল, বলছিলাম যে খুব একটা ঘর ঠান্ডা হচ্ছে না। তো সেই কারণেই হাজব্যান্ডকে বলাতে ও নেটগুলো খুলে দিল। আর আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো এই যে কত ধুলো পড়েছে দেখতেই পাচ্ছ। তো এগুলো একটুখানি ক্লিন করে আবার লাগিয়ে দিলে খুব সুন্দর হাওয়া আসবে। আর আমরা যখন সার্ভিসিংয়ের জন্য ফোন করেছিলাম, তো ওরাও বলল কি এখন সার্ভিসিংয়ের প্রয়োজন নেই। তো সেই কারণেই ওরাই বলেছিল যে নেটগুলো পরিষ্কার করে নিতে, সেটাই করছি। আর এই তো খুব সহজেই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে এসি কেনার পর থেকেই আমরা আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড আছে, তার থেকেই এসি সার্ভিসিং করাই। তো সেই কারণেই ওরা অযথা টাকা নিতে চায় না, আর আমাদেরকে এরকম ছোটোখাটো কিছু টিপস বলে দেয়। তো যার কারণে দেখি বেশ ভালো মতোই কাজ চলে যায়, অথচ আমাদের টাকা পয়সাগুলো খরচ হয় না। তো এই জিনিসগুলো বেশ ভালো লাগে, তবে সবাই হয়তো বলতে চায় না। এই ক্ষেত্রে চেনা পরিচিত দিয়ে কাজ করানোর এই একটাই সুবিধা, যে কাজটাও খুব ভালো মতো করে যখন সার্ভিসিং করে। আর তাছাড়া এই যে ছোটোখাটো প্রয়োজনের জন্য অযথা টাকা পয়সা খরচ করতে হয় না। তো এই আর কি। তো যাই হোক, ঝটপট করে এগুলো পরিষ্কার করে নিই। আর তারপরতে যাব মাছ কিনতে, যেহেতু ডাব চিংড়ি বানাবো। বেশ অনেক কিছুই কিনতে হবে, বাড়িতে অনেক কিছুই নেই। তো চলো, মোটামুটি এগুলো পরিষ্কার হয়েই এসেছে। এরপরতে ভালো মতো করে সাবান জলে একটুখানি ধুয়ে নেব। আর তারপরতে ভালো মতো করে মুছে শুকিয়ে নিয়ে আর লাগিয়ে ফেলবো। যদিও আমি হাত পাই না, হাজব্যান্ড না থাকলে এটা আজকে আমার পক্ষে করাটা সম্ভব ছিল না। প্রত্যেক দিন ভ্লগ করি, ভ্লগের মাঝখানে অনেক কথাই বলি, যেগুলো আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে। তবে আমার হাজব্যান্ড আর মেয়ের নাম তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। তো তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো যে আমার নাম তো শিল্পা, তোমরা সবাই জানো, কিন্তু আমার হাজব্যান্ডের নাম হলো প্রসেনজিৎ। আর আমার ছোট্ট মিষ্টি মেয়েটার নাম হলো বর্ষা। তো ওকে আমরা সবাই ডাকনাম মনা বলেই ডাকি। তো এই আর কি, ভবিষ্যতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আর আমারও একটা খারাপ লাগে ভ্লগের মধ্যে আমার মেয়ে বলে সম্বোধন করতে। তো ও তো আমার মেয়ে সবাই জানে, কিন্তু ওর যে একটা নাম রাখা হয়েছে জন্মের পরতে, সেই নামটাকেও পরিচিতি দেওয়া আমাদেরই কর্তব্য। আর ভবিষ্যতে ওর কাজের মাধ্যমে সেই নামকে যদি স্বনামধন্য করতে পারে, তো তাতে খুশি আমাদেরই। আর এই তো, এই হলো ব্যাপার। আর আমার মেয়ের নামটা আমার শাশুড়ি মাই রেখেছে।
তো কেমন আমার মেয়ের নামটা তোমরা অবশ্যই কমেন্টে বলো। জানি অনেক পুরনো নাম, খুব নতুনত্ব কিছুই নেই নামটার মধ্যে, তবুও আমার পছন্দ এই কারণেই যেহেতু এটা আমার মেয়ের নাম। যদিও আমরা ও ছোট থাকতে অন্য নাম ওর জন্য সিলেক্ট করেছিলাম, কিন্তু সেই নাম আমরা রাখতে পারিনি। তার একটাই কারণ, আমার শাশুড়ি মা যখন আমার মেয়ে জন্মেছিল নার্সিংহোমে যখন দেখতে গিয়েছিল, ওনার খুবই ইচ্ছে ছিল যে উনি ওনার নাতনির নাম রাখবেন। তো ওনার সম্মান রাখার জন্যই আমরা এই নামটাই রেখেছি। তবে আমার হাজব্যান্ডের নাম যেহেতু পি দিয়ে, তো সেই কারণে আমিও ভেবেছিলাম আমার মেয়ের নাম পি দিয়েই রাখবো। তো পেখম নাম রাখবো ভেবেছিলাম, কেন কি ময়ূরের পেখমের মতো আমাদের জীবনে ও আনন্দ রং ছড়িয়ে দেবে। তো সেই কথা ভেবেই রাখবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। তাতে ক্ষতি কি, যে নাম আছে সেই নামেই আমার মেয়ে তো আমারই থাকবে, তাই না? আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সুপার মার্কেটে কিছু কিছু কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি। আর কয়েকটা জিনিস পাইনি, অন্য দিনে নিয়ে যাব। আর এই যে এখন এসেছি বাজারে, আর বাজার থেকেও কিছু জিনিস কিনে নিয়েছি। আর তারপরতে বাড়ি এসে দেখলাম মেয়ে স্কুল থেকে এসে স্নান টান করে নিয়েছে। আর এখন ওকে একটা আইসক্রিম বের করে দিচ্ছি, যদিও এটা একটা জুস। তো এটা ও অনেক দেখেছে ফোনের মধ্যে, তো সেই কারণেই ও বারবার করে বলেছিল যে ওকে এরকমভাবে জুস দিয়ে আইসক্রিম বানিয়ে দিতে। তো আমি আগের দিনকে সন্ধেবেলা এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা স্পুন এর মধ্যে পিক করে। তো সেটাই এখন জমে গেছে, এখন ওকে এটাকে কেটে দেব, আর ও আইসক্রিমের মতো করে এটাকে এনজয় করবে। আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, আমি শুধু ভাবছি যে কতক্ষণে আমি রান্নাটা বসাবো, কেন কি নাহলে খেতে অনেকটা লেট হয়ে যাবে আর হাজব্যান্ডও খেয়ে বেরোবে। আর মনা তো এত বায়না ধরেছে যে ওকে যতক্ষণ না এটা আমি খুলে দেব ততক্ষণ ও আমায় ছাড়ছে না। আর নিয়ে তো বিছানার উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ। আর আমার না এই বিছানার উপরে বসে খাওয়া দাওয়া করা ডিরেক্টলি, এগুলো একেবারেই পছন্দ না। আর সবথেকে বড় ব্যাপার, একটু কিছু পড়লেই পুরো পিঁপড়ের আস্তানা হবে, এই আর কি। তো যার কারণে আমি চেষ্টা করি সব সময় বিছানার চাদরের উপরে আরও একটা পুরনো চাদর মেলে রাখার। তো তাতে করে বিছানাটা একটুখানি কম নোংরা হয়, আর উপরের চাদরটা সরিয়ে নিলে তারপরতে আবার আমরা শুতে পারবো। আর পিঁপড়ের উপদ্রবটাও হয় না, যেহেতু আমার একটাই রুম বলতে পারো, যদিও আমাদের বাড়িটা বেশ বড়, কিন্তু আমি এই একটা রুমই পেয়েছি আর রান্নাঘর। তো যার কারণে এই রুমের মধ্যেই খাওয়া দাওয়া সব কিছুই আমাকে ম্যানেজ করতে হয়। আর মনাও যেহেতু খুবই ছোট, তো সেই কারণে ওকেও খুব একটা কিছু বলা যায় না। আর এই তো এখন স্নান করে দেখতে পাচ্ছ আমি এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, আর এখনও কি ভীষণ মেঘ করে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো ঝটপট মেলে দিই। আর তোমাদেরকে আজকে দিনের বেলা একটুখানি দেখালাম বালি ব্রিজটা। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ফাঁকা অংশটা, এই বিল্ডিংটার সাইড দিয়ে ওখানে হচ্ছে বরানগর জুট মিল, যার কারণে আমার বাড়িতে সারাক্ষণ ধুলোকালি, আর আমি পরিষ্কার করতে করতে নাজেহাল হয়ে যাই। তো এই আর কি। আর স্নান করে জামা কাপড় মেলে চলে এসেছি এখন। আর আমার শিবজিকে একটুখানি আমি স্নান করিয়ে দিচ্ছি। আর আমাকে অনেকে বলেছিল যে সোমবার ছাড়া শিবকে জল দিতে না, তো জানি না এটা ঠিক না ভুল, তো তোমরা একটু কমেন্টে জানিও তো। আমি তো ডেলি শিবজিকে স্নান করাই, তো এটা উচিত কি উচিত না আমি সত্যিই জানি না, একটুখানি যদি কেউ জেনে থাকো প্লিজ বলো। আর এই তো এখন আমার ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে, আর বাড়ির গাছে ফুল ফুটছে, যার কারণে বেশ ভালো লাগছে। খুব বেশি এখন ফুল ফুটছে না যদিও, তবে যখন চৈত্র মাস ছিল তখন প্রচুর ফুল ফুটেছে, এখন দু একটা করে ফুটলেও বেশ ভালো লাগছে। আর এই যে বর্ষাকাল আষাঢ় মাস শুরু হয়েছে, কিন্তু এই প্রথম বৃষ্টির দেখা মিলল কলকাতায়, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। খুব বেশি বৃষ্টি হচ্ছে না, তোমরা দেখে বুঝতেই পারছো, ইলশে গুড়ি যাকে বলে, তো সেই রকম ধরনের বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি এখন চলে এসেছি ঠাকুর পূজা কমপ্লিট করে রান্নাঘরে, আর এখন এই যে বানিয়ে নেব
আমি কিছু মশলা, যার জন্য সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি ড্রাই। তো সেটার পরতে আমি একটুখানি এর মধ্যে কাঁচা লঙ্কা আর ডাবের শাঁস দিয়ে দিচ্ছি। এটাকেও একটুখানি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় আমি এখানে জল ইউজ করছি না, অল্প করে শুকনো শুকনো পেস্ট করে নিয়েছি। তারপরতে আমি এই যে জলটা ব্যবহার করব, এটা হলো ডাবের জল, আর এই জলটা দিয়েই আমি পেস্ট করব। তারপরতে আমি এই যে ভালো মতো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারতে ডাবের জলের সাথে ডাবের শাঁসের একটা আলাদা পেস্ট বানিয়ে রাখবো, যেটা আমরা লাস্টে ইউজ করব। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি সেদ্ধ করে বেটে নিয়েছি, আর এখানে কিছুটা নারকেল বেটে নিচ্ছি, সেটাও ডাবের জল দিয়েই বেটেছি, যাতে করে ডাবের ফ্লেভারটা সব দিক থেকে পাওয়া যায়। আর এই তো এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপরতে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর তেলটা খুব ভালো মতো করে গরম করেছি, যাতে করে সর্ষের তেলের যে একটা র স্মেল থাকে প্রচণ্ড ঝাঁঝালো, সেটা না থাকে। আর এই তো 1-1.5 মিনিট মতো মাছটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। মাছটাকে অবশ্য নুন মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তো এই যে এখন ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে তো চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যাবে, তো সেই কারণেই হালকা করেই ভেজেছি। আর তারপরতে তো ভাপে রান্না হবেই। আর এই যে এখন এই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। আমি তেলটার মধ্যে কিছুটা পরিমাণে নারকেল বাটা অ্যাড করেছি, যাতে করে নারকেলের একটা ভালো স্মেল আসে। তো নারকেলটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর তারপর এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, যেটা সেদ্ধ করে পেস্ট করা ছিল। এরপর তো এটা ভালো মতো করে মিশিয়ে নেব আর ভালো মতো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ টাইম লাগবে না এটা, কারণ কি এটা যেহেতু সেদ্ধ করা পেঁয়াজ, তো সেই কারণেই। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন আর চিনি। এটা আন্দাজ মতোই ইউজ করতে হবে, যার যতটা পরিমাণ প্রয়োজন। আর এটা একটুখানি মিষ্টি মিষ্টিই খেতে হয়। আর এখানে না চাইলে অনেকে কাজু বাটাও অ্যাড করে, তো আমি আজকে আর কাজু পেস্ট ইউজ করছি না। এই যে সর্ষে পোস্ত আর ডাবের শাঁস যেটা বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করছি। এরপর এই মশলাটাকেও একটু ভালো মতো করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, অল্প অল্প করে কষে এলে হালকা যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যন্তই। কেন কি এর মধ্যে সর্ষে যেহেতু অ্যাড করা আছে, নাহলে আবার খুব বেশি কষালে তেতো হয়ে যাবে। আর এটা যখন কষাবো, এই যে দেখতে পাচ্ছ আমি নারকেলের দুধ অ্যাড করছি অল্প অল্প করে। আর এটাকে কষাতে থাকবো, তাহলে একটা বেশ ভালো স্মেল আসবে আর টেস্টটাও খুব ভালো হবে। আর এই কারণেই আমি ডাবের জলটাকে খুব বেশি করে ইউজ করেছি, তাহলে ডাবের ফ্লেভারটা আসবে। এই ডাব চিংড়ি রান্না অনেকেই অনেক নিয়মে করে, তো আমি যেটা করি মেনলি রান্নাটা আমি কড়াইয়ের মধ্যেই অলমোস্ট করে ফেলি। আর লাস্টে শুধু কিছুক্ষণের জন্য দমে দিই একটা ডাবের ভিতরে। তো এই যে মশলাটা মোটামুটি ভালো মতো কষে গেছে, আর এখন আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপর তো বেশ খানিকক্ষণ আবারও কষিয়ে নেব। আর বাকি যে নারকেলের দুধটা রয়ে গেছে, সেটাকে আমি এখানে অ্যাড করে দেব। তো সেই দুধের মধ্যে ভালো মতো করে একটু ফুটিয়ে নেব, যাতে করে চিংড়ির মধ্যে কাঁচা ভাব একেবারেই না থাকে। তো এই যে দেখতে পাচ্ছ দুধটাকে অ্যাড করে দিলাম। এরপর তো ভালো মতো করে মিশিয়ে নেব। আর ডাবের ভিতরে আমি যে ডাবের শাঁসটা আলাদা করে বেটে রেখেছিলাম, সেটাকে ভরে নিয়েছি, তবে সেটা স্কিপ হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে এখন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এগুলো এবার একে একে চামচের মাধ্যমে চিংড়ি আর গ্রেভি সব একসাথে দিয়ে নেব। আর তারপর ভালো মতো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে কাভার করে নেব। আর তারপর 25-30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসেতে বসিয়ে রাখবো দমের জন্য। তো ফুটে উঠলে তোমরা এমনিই বুঝতে পারবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, উপরে তেল ভেসে আসবে। তো যাই হোক, আমি আমার রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।